এই আলোচনার সারমর্ম হচ্ছে যে আপনারা আজকে আ নুরুল হক নূরের উপরে হ যেই হামলা হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর বিশেষ করে সরাসরি যদি বলি ওয়াকারের নির্দেশে রাশেদ খান তিনি নিজে বলেছেন যে সেনাবাহিনীর অ যিনি সেনাপ্রধান তার এসইও যিনি আছেন শামস, সেই ব্রিগেডিয়ার জেনারেল শামস নিজে এটার নির্দেশ দিয়েছেন। অতএব সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদে এই হামলাটা হয়েছে। সেই হামলার পরে আজকে তাদের যে প্রতিবাদ সমাবেশ ছিল, সেই সমাবেশে আমরা যে বক্তব্য শুনেছি সেটা আপনারা সারা দেশের মানুষ শুনেছেন। আ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকাদের মধ্যেও আমাদের সাথে আছেন কর্নেল হাসিনুর আছেন। তারপরে আছেন কর্নেল মোহাম্মদ জাকারিয়া হোসেন, মেজর মোহাম্মদ জামাল হায়দার। জামাল হায়দার ভাই আমাদের সাথে আজকে ১ম। জামাল হায়দার ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আলোচনার মূল বিষয়টা হবে হচ্ছে যে সেনাবাহিনীর যেই অপতৎপরতা, দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী ভারতের পক্ষে, শেখ হাসিনার পক্ষে তাদের যে অবস্থান, ডক্টর ইউনূসের সরকারকে বারবার বিতর্কিত করতে নানান অসহযোগিতামূলক যেই কার্যকলাপ তারা করে যাচ্ছে সেটার ব্যাপারেই আমাদের আজকের আলোচনা। আমরা আলোচনায় ১ম এই কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক আপনার কাছে যেতে চাই। অ্যা স্যার আপনি বলবেন যে আমাদের আজকে যেই এ সেনাবাহিনীর প্রতি যেই মানুষের ক্ষোভ আমরা আজকে সমাবেশে দেখেছি। আপনি নিজেও ক্ষোভ প্রকাশ করেছেন। আপনার মতো একজন দেশপ্রেমিক, আপনাকেও সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। সেনাবাহিনী কেন এত বিপদে যাচ্ছে? রহিম, উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। এমন একটা বিব্রতকর অবস্থায় আছি আসলে সত্যিকার অর্থে। আজকে যাওয়ার পর বুঝলাম যে জনগণ কি বলে। আমি কি অকাতকে সেটা বুঝে না। আমার সত্যিই লজ্জা লাগতেছিল। দেখেন ১ম থেকেই অকারের আচরণগুলি সন্দেহজনক ছিল। আমরা এটা মনে করছি ঠিক আছে। একটা সে তো আওয়ামী লীগ কর্তৃক নিয়োজিত। আত্মীয় একটু ভুল ত্রুটি হইতে পারে। বাট যখন রাষ্ট্রের দর্শনের সাথে দ্বিমত হয়ে যায়, জনগণের প্রত্যাশার সাথে যখন দ্বিমত হয়, তখন তো এটা আর ক্ষমা সুন্দরভাবে দেখা কায়দা নেই। দেখেন আমাদের সেনাবাহিনীর প্রধান সাবেক ইকবাল করিম ভূঁইয়ার সম্বন্ধে অনেকের অনেক কিছু থাকতে পারে। আমার কাছে সেটা আমি উনাকে অন্যভাবে দেখি। আমি উনাকে অন্যভাবে সেভাবেই বলি। উনি একটা সুন্দর একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন। পরিষ্কার করে যে জিনিসটা আমাদের চাওয়া পাওয়া তাই বলছেন। তো কিছু অফিসারের জন্য তো সেনাবাহিনী ধ্বংস হইতে পারে না। আমি ইলিয়াস ভাই আপনাকে বলি, যে যেইভাবে বলুক, অকার চাচ্ছে তার নিজের গুম খুনে জড়িত অফিসাররা উনি নিজে বিচার করবেন। আমার কথা হলো সেনাবাহিনীর কি সে ক্ষমতা আছে? অবশ্যই নাই। এই গুমের যে আইনটা সেটা ব্রিটিশ আমলের আইন। এটাকে আবার সুন্দর করে নতুন করে রাষ্ট্রীয় বাহিনী কখনো গুম করে নাই। ব্রিটিশ কখনো চিন্তা করে নাই। ব্রিটিশ এই আইনটা আনে নাই। আনছে গুম, হয়তো সন্ত্রাসী কার্যক্রমের জন্য গুম। তার দণ্ড ছিল ৭ বছর। কিন্তু সেনাবাহিনী না, এই সশস্ত্র বাহিনী বা শৃঙ্খলা বাহিনী, সরকারি বাহিনী গুম করে, এটা তো আসলে ব্রিটিশদের ভাবেও নাই। যাই হোক এখন সুন্দর একটা আইন হইছে। এখানে জেনারেল ওয়াকারের আপত্তি আছে। এখন সে আপত্তি থাকতে পারে। আমার কথা হলো আপনারাই তো হাসিনাকে ফ্যাসিস্ট বানাইছেন। এই সেনাপ্রধান যারা ছিলেন, মানে মেরুদণ্ডহীন সেনাবাহিনীর সেনাপ্রধান মূলত ডিজিএফআই, এনএসআই এরা কি অন্য বাহিনীর লোক ছিল? সেনাবাহিনীর লোক। যে যেভাবে ইনি বিনি বলুক কোনো কায়দা নাই। সেনাবাহিনীর প্রশ্রয়ে এই হাসিনা ফ্যাসিস্ট হইছে। এবং দেখেন এরপরে যে ৪ নম্বর কেউ থাকে সেটা হলো গিয়া আপনার আইজিপি প্রিজন, ঢাকা ডিএমপি কমিশন। এই ৫ জনই মূলত হাসিনাকে ফ্যাসিস্ট বানাইছে। এরা তো এই ফ্যাসিস্টের কোনো স্কোপ ছিল না। আপনারা তো কেউ বাধা দেন নাই তাকে। তাও আমি বাদ দিলাম। যখন আমি ২২ সালে আয়নাঘরের কথা বললাম ডিজিএফ এর ভিতরে আছেন। জেনারেল ওয়াকার সেনাবাহিনীর জেনারেল ছিলেন না? উনি কেন প্রতিবাদ করেন নাই? এতগুলি জেনারেল সবকটার জেলে পাঠানো উচিত। দণ্ড হওয়া উচিত। কেন তারা প্রতিবাদ করে নাই? কর্নেল হাসিন বলতেছে ঘটনা সত্য না মিথ্যা আমি যাচাই করি। কেউ কি বলছেন? কেউ তো বলেন নাই। এখন দণ্ড আপনাকে উপভোগ করতে হবে। এত অনৈতিক কর্মকাণ্ড করছেন আপনারা। ভাবতে পারেন? আপনার হলে আপনি কি করতেন? আপনার বাচ্চার কষ্ট, আপনার কষ্ট একবার চিন্তা করেন। এর চেয়েও জঘন্য কাজ আপনারা করছেন। এই হাসিনাকে বাঁচায় রাখার জন্য। আপনি সেই প্রেম এখনো বজায় রাখছেন। আমি মনে করব জেনারেল ওয়াকার সেই প্রেম ভারত প্রীতি এখনো বজায় রাখছেন। আমাদের জনগণ সেটা মানে না। আমি হাসিন মানি না, আমাদের সাথে কেউ মানবে না। আমরা বাংলাদেশী লোক এখন ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ চাই।
আমাদের দেশ হবে আমাদের মতো করে। আওয়ামী প্রেম এই দেশে চলবে না। একটা ঘটনা উনি একবার এখানে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন, ওই দেন দরবার। আরে তুমি ভাই সেনাবাহিনী প্রধান, তুমি থাকবা ক্যান্টনমেন্টে। আপনি চলে যাচ্ছেন ঢাকেশ্বরী মন্দিরে, ৩ বাহিনী নিয়ে প্রধান যাচ্ছেন ঢাকেশ্বরী মন্দিরে। জেনারেল জীবন কানাই দাসের নেতৃত্বে। এটা কি আমরা চাই নাকি আমার সেনাপ্রধান ঢাকেশ্বরী মন্দিরে যাবে? এটা তো কাম্য না। কোন মাদারা যাবেন তাও কাম্য না। আপনি কি রাজনীতি করতে চাচ্ছেন? আমাদের মনে আতঙ্ক জাগে এইসব বিষয়ে। তারপরে দেখেন একের পর এক বিতর্ক। আমাদের প্রমোশন বোর্ড নিয়ে একটা বোর্ড বানালো প্রজ্ঞাপন। সম্পূর্ণ তার সাথে বিতর্ক। উনি মানতে চাচ্ছেন না এই বোর্ড। এত বড় হ্যাডাম কিভাবে থাকে? ইলিয়াস ভাই আপনার মনে আছে কিনা জানি না। বিএনপির সময় একজন আইজিপি তাকে কিন্তু দণ্ড দিয়ে জাস্ট পানিশমেন্ট দেওয়া হয়েছিল ৳২,০০০ স্বপরিণতভাবে ডেকে আনা হয়েছিল। ওই ট্রাফিক সালাম দেয় নাই। তাকে কিন্তু ৳২,০০০ ফাইনের জন্য তাকে বাড়ি যেতে হয়েছে। উনারা ভুলে দেন আইন কানুন। যেকোনো বিচারপতি ডাক দেন যদি ওয়াকারকে, জেনারেল ওয়াকারকে আসেন। কিভাবে আপনার হাসিনা বাংলাদেশ থেকে চলে গেল? আপনাদের সশস্ত্র বাহিনীর বিমানে করে উত্তর দেন। কি উত্তর দিবেন? একজন জেনারেল সাথে গেছিল নামায় দিয়া ডিজিএসএসএফ নাজমুল হ্যাঁ। নাজমুল তাকে নামায় দিয়ে চলে আসছে। মানে কত মহব্বত, প্রেম। এই প্রেম থেকে বাইরে হতে সময় লাগবে। এখন এদেরকে দেখার সময় নাই। ১ বছরে উনারা সংস্কার করতে পারেন নাই। মনের মধ্যে চেতনা চেঞ্জ করতে পারেন নাই। আমি অনুরোধ করব ইলিয়াস ভাই, উনারা সব জেনারেলরা হোলি কোরআন ধরে শপথ করবেন আমরা রাষ্ট্রের জন্য থাকবো, দেশের জন্য থাকবো না। আমরা আওয়ামী লীগকে তালাক দিলাম, ভারতকে তালাক দিলাম। আমরা দেশের জন্য নিবেদিত। এছাড়া আমি এদেরকে বিশ্বাস করি না। ডক্টর ইউনূস যদি অতি উদার হন, আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আপনার কমান্ডের সাথে চ্যালেঞ্জ করতেছেন। জেনারেল ওয়াকার আমাদের প্রমোশন ক্ষতিগ্রস্ত প্রজ্ঞাপন নিয়ে। আপনি যদি হ্যাডম থাকলে কিছু করেন না, ছেড়ে দেন ক্ষমতা। সামওয়ান উইল টেক ওভার। বাট এইভাবে তো দেশ চলতে পারে না। এখন দেখেন ভাই, এই জাতীয় পার্টি আপনার আপনার গোয়েন্দা প্রধান কথা বলছে। আজকে শাহবাগে ছিলাম। ইলিয়াস ভাই আমার লজ্জায় আমি মাথা হেট হয়ে গেছে। মানে আমরা কোন জায়গায় আছি? জনগণ ঘৃণা করতেছে। আপনি যদি বাড়াবাড়ি করে আমি মনে হয় আজকে এরপরে আগুন লাগানো হইলো। জাতীয় পার্টিকে পুনর্বাসন করতে হবে কেন? কিন্তু জাতীয় বেইমান পার্টি এটা। এইটা জাতীয় বেইমান পার্টি। এটাকে কোনো প্রশ্রয় নাই। এর সাথে যারা আছে ১৪ দল সব বাতিল করতে হবে। আর যেসব জেনারেল এখন ওই ভারতপ্রীতি আছেন তাদেরকেও বাতিল করতে হবে। পরিষ্কার। আর এটা ফয়সালা করতে হবে ডক্টর ইউনূসের। আপনি তাদেরকে রাখবেন কি রাখবেন না। এই জেনারেল দিয়া, এই প্রীতি ভালোবাসা দিয়ে এদের রাখা যাবে না। আপনি ইলিয়াস ভাই আপনি জানেন, এই ব্রিগেডিয়ার শাম থাকতে এই একটা ব্রিগেডিয়ার মেজর সাদেক, হ্যাঁ, মেজর সাদেকের অপকর্ম। কই তাকে তো দণ্ড দিলেন না। মেজর সাদেককে পানিশমেন্ট নিছেন বা দায়িত্বহীনতার পরিচয় দিছেন ব্রিগেডিয়ার শামস। এই একটা অফিসার দীর্ঘদিন ঢাকায় আপনি জানেন না। এটা বললে হবে না তো। আমরা তো বললাম ইউ আর পার্টি টু ইট। ওয়াকারও যে জড়িত না সন্দেহ আছে। একইভাবে আপনার স্টেশন কমান্ডার এই অপকর্ম করছেন, এখন ডিসমিস করছে তাকে। বাট এটা আপনাকে জানান না কেন? কেন ইলিয়াস ভাইকে এটা বলতে হইল? মানে ভাবমূর্তি কার নষ্ট হইছে? আর্মির? আগে অ্যাকশন নেন নাই কেন? কি অ্যাকশন নিছেন এই ব্রিগেডিয়ার শামসের প্রতি? আপনারা ব্রিগেডিয়ার শামস দিয়ে চালাতে চান? প্লিজ আপনারা এখানে আমাদের চাই না আমরা। জানি আপনি খুব ভালো মানুষ, দেশপ্রেমিক ভালো মানুষ। বাট আপনার ভারত প্রেমটা ছাড়তে হবে। আমাদের অনেক সংশয়, অনেক কিছু এখন আমরা সন্দেহ জাগতেছে। জানি আমরা আপনাকে দিয়ে নির্বাচন আমাদের পক্ষে সম্ভব না। লোকজন অনেক কথাই বলে। আশ্বস্ত করে নিজেও আশ্বস্ত না 111 হবে না। কিন্তু আপনার আচরণ সন্দেহজনক। আপনি লেফটেন্যান্ট জেনারেল হাফিজ কত সিনিয়র মানে চিন্তা করতে পারেন। উনি 4 শট। এদিকে উনি 13 লং কোর্স। 13 টা লং কোর্স তার উপরে আছে অনেক শর্ট কোর্স। এতটা কোর্স সিনিয়র। তার সাথে আপনি পাঙ্গা নিচ্ছেন। রাষ্ট্রের সাথে পাঙ্গা নিচ্ছেন। আপনার শক্তি কি? আমি এটা পরিষ্কার বলতে চাই ইলিয়াস ভাই, কয়েকজন জেনারেল ছাড়া ওয়াকারের সাথে বা ব্রিগেডিয়ার কয়েকজন অসৎ তার সাথে আছে। জুনিয়র অফিসাররা নাই। এবং ভুল করবেন। আপনাকে আমরা কৃতজ্ঞতা জানাই। আপনি বিপ্লবের সাথে ছিলেন। বাট আমরা মনে করাই দেই, ১৮ তারিখ সেনাবাহিনী ডিপ্লয় হইছে। এরপর তো গুলি কিন্তু ৩ তারিখ পর্যন্ত চালাইছেন। এই লোকগুলো দায়বদ্ধ আপনাদের জন্য অপরাধী। কিভাবে আপনার মাথার মধ্যে আসলো হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা হেলিকপ্টার ব্যবহার করবেন? হোক র্যাবের হেলিকপ্টার, ওটা আপনার অধীনস্থ। এভিয়েশন আর্মির আন্ডারে। মেজর জেনারেল বাকি ছিল ওখানে।
কিভাবে আপনারা চিন্তা করলেন নিরীহ জনগণের গায়ে গুলি ছুড়বেন? কিভাবে চিন্তা করলেন এপিসি থেকে গুলি করা হবে? কেন আমরা ৭১ মাউন্টেন ব্রিগেড, ৭১ মেকানাইজড ব্রিগেডকে নিয়ে আসলেন যাত্রাবাড়ি এলাকায়? এই মানবতা নাই? আমরা তো আপনার মানবতা দেখাবো না। এখন সব ধরে টান দিব। আপনাকে কোনো ছাড় দেওয়া হবে না। আপনাকে অনেক সম্মান দেওয়া হয়েছে। বিপ্লবের অংশ হিসেবে নেওয়া হয়েছে। আমি এই কথা নিয়ে অনেকবার ইউনূসকে বলছি আমাদের বিপ্লবের অংশীদার হলো সেনাবাহিনী এবং গর্বের সেনাবাহিনী। বাট আপনার আচরণ দেখাচ্ছে যে আপনি ভারতপ্রেমী এবং অশান্তি সৃষ্টি করছেন আপনি। কেন? কেন আপনি এই নুরুল হক নূরকে মারতে গেলেন? কোন খুশিতে? একবার আপনি হাসনাতের সাথে অনেক আপত্তিকর কথাবার্তা বলছেন। আমরা ভুলে গেছি। ঠিক আছে, হইতে পারে রিকভারি করবেন। আপনি রিকভারি করেন নাই। আপনি উদ্দেশ্যপ্রণোদিত করতেছেন। আমি লজ্জিত। আমি মনে করি ডক্টর ইউনূসের উচিত কঠোর অবস্থানে যাওয়া। আর ইকবাল করিম স্যার যেটা বলছেন, পরিষ্কার বলছেন, সুন্দর বলছেন। একদম সেনাপ্রধান হিসেবে বলা উচিত। আমি লজ্জিত আসলে ইলিয়াস ভাই। আমাদের অনেক জেনারেল। একটা জেনারেল কথা বলে না। এই একমাত্র জেনারেল ইকবাল করিম ভূঁইয়া কথা বললেন। বাকি সব ঘুমাচ্ছে। উনারও দায়িত্ব আছে। উনারা টকশো আসতে পারেন, কথা বলতে পারেন। যে আসলে কি করণীয়, কি করানো উচিত না। উনারা ২ টা হ্যালো বলতে পারেন, অকার এটা করো না। তাও করেন না। আমি ধন্যবাদ জানাই ইকবাল করিম ভূঁইয়াকে। উনি অন্ততপক্ষে একটা সুন্দর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে উনি উনার অবস্থান পরিষ্কার করছেন। আমি এটাতে কৃতজ্ঞ। জি, কর্নেল ইলিয়াস ভাই আমার ধন্যবাদ আপনাকে ভাই। জি, কর্নেল জাকারিয়া হোসেন। আ মেজর জামাল হায়দার ভাই আপনার ইয়েটা যদি একটু করেন না? এই হেড রোটা একটু জি, জি, জি। আরেকটু জি, থ্যাংক ইউ। মেজর কর্নেল জাকারিয়া ভাই আমাদের আ কর্নেল হাসিনুর রহমান যিনি যেটা বলছিলেন যে আ তিনি লজ্জিত বিভিন্ন কারণে সেনাবাহিনীর। সেনাবাহিনী একটা জিনিস এ যেটা নিয়ে সরকারের সাথে আসলে সরাসরি তারা একদম বিরোধী পক্ষ হিসাবে কাজ করছে সেটা হচ্ছে যে যারা গুম খুনের সাথে জড়িত ছিল, পিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, এই জুলাই আন্দোলনে যারা জড়িত ছিল তাদের বিচারের ব্যাপারটা নিয়ে। এই বিচার সেনাবাহিনী করতে চায়। আমরা দেখেছি যে তনু হত্যাকাণ্ড। তনুকে রেপ করেছে, তনুকে এ মেরে ফেলেছে। তারপরে সেই বিচারটা পর্যন্ত করতে দেয় নাই। একজন পুলিশের এসপি, এএসপি তখন তাকে সেখান থেকে তিনি কেন সেটা তদন্ত করতে চান? কেন জিজ্ঞাসাবাদ সিআইডি প্রধান বলেছেন যে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আনা হোক। ওই সময় ওইখানকার মেজর জেনারেল এনায়েতুল্লাহ তিনি আসতে দেন নাই। এবং সেগুলো এখনো পর্যন্ত ডকুমেন্ট ওই ইয়েতে আছে। এই যে কাজগুলো করেছে তারা তো বিচার চায় না। আপনি সবশেষ কিছু ঘটনা যদি দেখেন, আমরা কোনো বিচার দেখি নাই। পিলখানা হত্যাকাণ্ডের মতো ব্যাপার, সেখানে ওয়াকার বলে দিয়েছে ফুল স্টপ। তা আমরা তাইলে তাদের কাছে বিচারের দায়িত্ব দেব কিভাবে? আপনি কি মনে করেন কিনা যে সেনাবাহিনীর এই খুনিদের বিচার করতে সক্ষম? হাসিন এবং মেজর জামাল হায়দার তাদেরকেও অভিনন্দন এবং আপনার দর্শকদের ধন্যবাদ এবং সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। দুঃখিত আজকে জাকারিয়া ভাই, যে বিষয়টা জাকারিয়া ভাই আপনি সরি, নিয়ে আসছেন সরি স্যার সরি। আমাদের সাথে একজন আইনজীবী উপস্থিত হয়েছেন। তিনি আইনি বিষয়গুলো ব্যাখ্যা করবেন যে এই গুম খুনের বিচার কেন সেনা আইনে করা সম্ভব নয়? আমাদের সিভিল আইনে কেন এটাকে নিয়ে আসতে হবে? তো অ্যাটর্নি শেখ সেলিম আমাদের সাথে যুক্ত হয়েছেন। জি, ভাই বলুন আপনি। জি স্যার। জি, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকের যে বিষয়টা রেখেছেন এই বিষয়টার ব্যাপারে কিন্তু আমরা আসলে কেউই এখানে যারা আছে কর্নেল হাসিন, মেজর জামাল হায়দার এবং আমি বিশ্বাস করি আমরা কেউই এরকম একটি বিষয়ে আমরা কিন্তু নিজেরা কোনো মা ভালো ফিল করছি না। এটা আমাদের কাছে খুবই আনএক্সপেক্টেড। আমরা ৫ই আগস্টে সেনাবাহিনীর ভূমিকা আমরা যে সম্মান পেয়েছিলাম জনগণের থেকে এবং আমরা যে সম্মানটা আমরা গত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরের সেনাবাহিনীর বিভিন্ন সেনাবাহিনীর কিছু ব্যক্তি বিশেষের কর্মকাণ্ডে যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম, ৫ই আগস্টে সেটা আমরা ফিরে পাই। এবং তারপরে কিন্তু একটা এক্সপেক্টেড ছিল আমাদের সবার কাছে এবং আমাদের মাননীয় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উনি কিন্তু ৫ই আগস্টের পরপরই ৫ই আগস্টই উনি বলেছেন এবং পরেও বলেছেন যে আমি দায়িত্ব নিলাম। আপনারা আমার উপর নির্ভর করতে পারেন, ভরসা করতে পারেন। আমি দায়িত্ব নিলাম আপনাদের নিরাপত্তার দায়িত্ব নিলাম পুরো বাংলাদেশের। এই বক্তব্য উনি দিয়েছিলেন। তখন কিন্তু আমরা অত্যন্ত গর্ব ফিল করেছিলাম নিজেদেরকে যে না আমরা ইনশাআল্লাহ এখন থেকে অতীতে যা ঘটেছে ফ্যাসিস্ট সরকার যেটা করেছে সেটা ইটস ওভার।
এখন আমরা একটি নতুন দিগন্তে যাব এবং নতুন একটা আমাদের যে স্বপ্নগুলো, যে স্বপ্ন নিয়ে এই ছাত্ররা রক্ত দিয়েছে, জনগণ রক্ত দিয়েছে, সেটার একটা আমরা পূর্ণতা পাবো। এই আশা নিয়ে কিন্তু স্টার্ট হয়েছিল। কিন্তু তারপরে যখন আপনি দেখেছেন যে রাওয়াতে এসে যখন মাননীয় সেনা প্রধান যখন বলেছিলেন যে ফুল স্টপ বিডিআর কার্নেজের বিষয়ে ফুল স্টপ বলেছেন, আমি ওই প্রোগ্রামে ছিলাম। তখনই কিন্তু আমি এটাকে